Bismillah Rahman Rahim. Assalamu alaikum. Welcome to SM Online English. Today we are going to discuss about new topic. Very important topic for HSC student. I mean intermediate student. একাদশ দ্বাদশ এবং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এই প্যাসেজটার নাম হচ্ছে ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এনভায়রনমেন্ট পরিবেশ আর হচ্ছে নেচার এবং প্রকৃতি নিয়ে এই প্যাসেজটা। তো ওয়াটার এভরিহোয়ার। আচ্ছা, ওয়াটার এভরিহোয়ার, পানি সর্বত্র। তো এই যে আমরা প্যাসেজটা যদি পড়ি, দেখো প্রথম যে লাইনটা দিয়েছে এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ এর পোয়েমের একটা 4 লাইন নিয়ে আসছে, প্রথম 4 লাইন। তো এই স্যামুয়েল টেইলর কোলরিজ, এস.টি. কোলরিজ, তিনি লিরিক্যাল ব্যালাড লিখছিলেন উইলিয়াম ওর্ডসওয়ার্থের সাথে। তারাই মূলত এই রোমান্টিক যুগে প্রবেশ করে তাদের লেখার মধ্য দিয়ে। তো যাই হোক, তার কবিতায় তিনি প্রথম যে 4 লাইন লিখলেন, ওয়াটার এভরিহোয়ার, পানি সর্বত্র, অ্যান্ড অল দ্য ব্রড ডিড সিঙ্ক। ব্রড এখানে জাহাজ ডুবে গেছে। ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে পানি আর পানি। আমরা তো এই গল্পটা পড়ছি, রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার। ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে এই গল্প তো আমাদেরকে পড়তে হয়েছে। তো এই গল্পের মূল বিষয়টা হলো, এক লোক বৃদ্ধ, তার নিজের ভুলের কারণে, এক নাবিকের ভুলের কারণে তারা সবাই সাফার করে, একটা পাখিকে হত্যা করে, অ্যালবাট্রস। তো পাখিটা গুড ওমেন হচ্ছে OMEN, ওমেন হচ্ছে লক্ষণ। তাহলে পাখিটা ছিল গুড লক্ষণের একটা প্রতীক। তো এই গুড লক্ষণের যেহেতু প্রতীক ছিল, তো কিন্তু এটাকে হত্যা করার ফলে এখানে একটা দুর্যোগ, ট্র্যাজেডি নেমে আসে, যে সব যাত্রী মারা যায়, মানে যারা সাথে নাবিক ছিল সবাই মারা যায়, এবং পানি মানে পানের অযোগ্য হয়, এখানে কোনো পানি পান করা যায় না। যখন এই বৃদ্ধ নাবিক তিনি আবার কি করলেন, তার সমস্ত কিছু, তার পাপের জন্য কি করলেন, অনুশোচনা করলেন, তখন আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, এই যে মানে এই গল্পটার মানে কবিতার মাধ্যমে তিনি বোঝাইছেন। তো আসলে আমাদের চারপাশে কত পানি, কিন্তু একটা সময় চারপাশে পানি থাকবে কিন্তু পান করার কোনো পানি থাকবে না। তো এখনই তো অবস্থা, পানি কিনে খাইতে হয়, যে ফিল্টার, এটাও তো কিনে খাওয়া, ফিল্টার কিনতে হয়, অথবা বাজারে বোতলজাত পানি কিনতে হয়, অথবা বিভিন্ন মানুষ পানি ফিল্টারিং করে এবং তাদের কাছ থেকে আমরা পানি কিনি। তো এই পানি সর্বত্রই, কিন্তু খাওয়ার উপযোগী পানি নাই। আমরা জানি পৃথিবীতে যত পানি আছে তার কত পার্সেন্ট পানি, সমুদ্রে হচ্ছে 97%, সমুদ্র হচ্ছে 97% পানি, আর বাদ বাকি পানি কি লোনা পানি, অন্যান্য পার্সেন্ট আছে, স্বাদু পানি বা বৃষ্টি, তারপর নদী, বিভিন্ন মিঠা পানি আর কি। কিন্তু সমুদ্রের তো অনেক পানি, কিন্তু খাওয়া যায় না, কারণ হচ্ছে সমুদ্রের পানি হচ্ছে নোনতা পানি, লবণাক্ত পানি। তো এই লবণাক্ত পানি তো সাধারণত পানের অনুপযোগী, খাওয়ার অনুপযোগী। তাই তো যাই হোক, আমরা এই কোলরিজের এই কবিতার মানে কি বোঝাইছে আসলে এই কবিতা, বললাম যে চারপাশে পানি থাকবে কিন্তু একটা সময় পানি খাইতে পারবো না। তো আমরা যদি এটার সামারি বলি, যে আমাদের এই বুড়িগঙ্গার কথা বলছে, যে বুড়িগঙ্গা একটা সময় জীবন্ত নদী ছিল, কিন্তু এখন এটার কি অবস্থা, যে এখানে পানি দেখলে ভয় করে, তাই না? পানি কেউ খায় এখানকার পানি? ওইখানে পানি খাওয়া কিসের, এখানে তো গেলেই যে গন্ধ, প্রচুর দুর্গন্ধ, আর খাওয়া তো দূরের কথা, তাই না? তো যাই হোক, আমরা বলছি কোলরিজের যে পোয়েম, কোলরিজের কবিতার ব্যালাড। ব্যালাড হচ্ছে গীতি কবিতা বা লিরিক। ন্যারেট মানে বর্ণনা করে, তাহলে কোলরিজের কবিতা বর্ণনা করে এই যে হ্যারোয়িং সি ভয়েস, মানে হরর থেকে হ্যারোয়িং মানে ভয়ানক সমুদ্র ভয়েস অফ অ্যান ওল্ড ম্যারিনার,
একজন বৃদ্ধ নাবিকের, মেরিনার মানে নাবিক, হু এই যে যেই মানে নাবিকটা at on point এক পর্যায়ে of his journey তার জার্নির এক পর্যায়ে did not have any water to drink মানে পান করার মতো কোনো পানি ছিল না, because of a curse অভিশাপ, ওই যে বললাম অভিশাপের কারণে পানি পান করতে পারে নাই। not only the cursed mariner শুধু এই অভিশপ্ত ম্যারিনারই না, we to know আমরাও জানি how important কতটা গুরুত্বপূর্ণ, এটা অর্থ আরো, তাহলে আমরাও জানি, ওই যে আমরাও কথাটা আসলে আমরাও জানি যে কতটা হাউ ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার এই পানের মানে পান করার যে পানিটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা জানি, ইজ হয় ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, তাহলে আমাদের জীবনে এই পান করার পানিটা কত যে গুরুত্বপূর্ণ এটা আমরাও জানি, শুধু এই ম্যারিনার কার্সড ম্যারিনার অভিশপ্ত যে ম্যারিনার সেই শুধু জানি না, আমরাও জানি। উই নো আমরা জানি, উই ক্যান নট সারভাইভ, সারভাইভ মানে টিকে থাকা বেঁচে থাকা, তাহলে উই ক্যান নট সারভাইভ আমরা বাঁচতে পারি না উইদাউট ইট এই পানি ছাড়া। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 2/3 মানে 3/2 অফ আওয়ার বডি আমাদের শরীরের ইজ মেড আপ অফ ওয়াটার, মেড আপ অফ মানে গঠিত, ওয়াটার ওয়াটার দিয়ে গঠিত, তাহলে আমাদের শরীরে যদি ধরো 60 কেজি ওজন হয় তাহলে অবশ্যই কি 40 কেজি পানি আছে, তাহলে 2/3 অফ আওয়ার বডি ইজ মেড অফ আওয়ার ওয়াটার মানে পানি দিয়ে গঠিত, তাহলে পানির কি মানে বোঝাই দিচ্ছে যে আসলে পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শরীরের 2/3 পানি। পৃথিবীতেও দেখো 2/3 পানি, কারণ সাগর আর সাগর চারপাশে সাগর নদী, কিন্তু 29% হচ্ছে কি মাটি। আচ্ছা, নট ফর নাথিং, আচ্ছা কোনো কিছুর জন্য না, is said that বলা হয়, said বলা হয় that যে the other name of water is life পানির অপর নাম কি জীবন, আমরা বলছি না পানির অপর নাম জীবন, কিন্তু আসলে কি পানির অপর নাম জীবন না, পানির অপর নাম জীবন, তবে সামগ্রিকভাবে পানির অপর নাম জীবন, কিন্তু আমরা বলছি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এখন পানির অপর নাম জীবন যদি আমরা অন্যদিকে একটু ব্যাখ্যা করি, যেমন গাছপালা, তারপর যখন কৃষি জমিতে যখন আমরা পানি দিই তখন তার বিশুদ্ধ অবিশুদ্ধ চিন্তা করে না, বুড়িগঙ্গার পানি দিলেও কিন্তু আমাদের ফসল হবে, আরো ভালো হবে। কেন বলো তো? কারণ এই যে ময়লা যে ইটা থাকে ওইটা দেখা গেল সার হিসেবে কাজ করতে পারে, বিষয়টা এরকম। কিন্তু পানির যে অপর নাম জীবন কথাটা ঠিক আছে, আবার অনেকে বলে পিওর ওয়াটার মানে বিশুদ্ধ পানি অপর নাম জীবন, এটা মানুষের বেলায় পশু প্রাণীর বেলায়, কিন্তু আমরা গাছপালা ফসলি জমির ক্ষেত্রে সব পানি আর কি, এই জন্য সামগ্রিকভাবে যদি বলি পানির অপর নাম জীবন, এখানে এটা পানির অপর নাম বলতে বিশুদ্ধ পানি। ইজ দেয়ার আ ক্রাইসিস মানে ক্রাইসিস মানে সংকট, ইজ দেয়ার আ ক্রাইসিস কোন সংকট আছে ইন আওয়ার টাইম আমাদের সময়, উইথ রিগার্ড মানে বিবেচনা করে, টু অ্যাক্সেস মানে প্রবেশ করা, তাহলে প্রবেশ করতে, টু ক্লিন মানে পরিষ্কার করতে, ড্রিঙ্কিং ওয়াটার ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারে প্রবেশ করতে আসলে আমাদের কি কোনো ক্রাইসিস আছে কিনা, ইয়েস এটা তো বোঝা যাইতেছে যে আমাদের ক্রাইসিস কোথায়। দ্য ইউনাইটেড নেশনস এই যে আমরা জাতিসংঘ যেটা ইউনাইটেড নেশনস জাতিসংঘ ইন আ মিটিং তার একটা মিটিংয়ে অন দ্য ইভ অফ অন দ্য ইভ অফ হচ্ছে প্রাককালে মানে শুরুতে, অন দ্য ইভ অফ শুরুতে, দ্য নিউ মিলেনিয়াম মানে এই মিলেনিয়াম বলতে এই যে 2000 সাল চলতেছে, মনে করো 2025 এখন 26 সাল চলে, তো এই যে 2000 সাল যখন শুরু হওয়ার আগে মানে শুরুর দিকে আর কি জাতিসংঘ একটা মিটিং ডাকছিল, মানে সেটা কি করেছিল ইউনাইটেড নেশন কি করেছিল আইডেন্টিফাইড করেছিল, শনাক্ত করেছিল, শনাক্ত আইডেন্টিফাই মানে শনাক্ত করা, কিন্তু আইডেন্টিফাইড শনাক্ত করেছিল তার ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম পান করার যে পানি এটার একটা সমস্যা হিসেবে পাইছিল, অ্যাজ হিসেবে অন অফ দা চ্যালেঞ্জেস হিসেবে ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য তার একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। বাট কিন্তু ডু উই নিড আমাদের কি দরকার আছে টু ওরি দুশ্চিন্তা করার,
অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যার সম্পর্কে। অ্যাজ আওয়ার্স, আমাদের, ইজ ল্যান্ড ইজ রিভার্স, আমাদের নদীমাতৃক দেশ। অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, আমাদের রয়েছে কি প্রচুর, প্লেন্টি মানে এখানে প্রচুর রেইনফল, বৃষ্টিপাত হয়। কারণ আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, এখানে কিন্তু বৃষ্টিপাতও বেশি হয়। তার কারণ হলো যেহেতু নদীর পানিগুলো জলীয় বাষ্প হয়ে কি হয়, মেঘ হয়। মেঘ আবার পাহাড়, আমাদের যে উত্তর পাশে পাহাড় আছে উত্তর পশ্চিম অঞ্চলে, ওইটার আবার বাধাপ্রাপ্ত, তো বাধাপ্রাপ্ত আবার বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হয়, আবার পানি হয়, এরকম বোঝাইছে যে প্রচুর বৃষ্টিপাত আছে আমাদের দেশে। এই জন্য আমাদের জমি অনেক উর্বর, তারপর হচ্ছে কৃষি অনেক ভালো, তাই না? আমাদের তেল, গ্যাস, খনি, বিভিন্ন খনি কম, সোনা এগুলো নাই বললেই চলে, কিন্তু আমাদের কি আছে, জমি উর্বর আছে। এটার কারণ ওই যে নদীমাতৃক দেশ, বৃষ্টি প্রচুর বৃষ্টিপাত। আমরা জানি বৃষ্টিতে কি আছে, নাইট্রোজেন। আর নাইট্রোজেনটা কি, মাটিতে পড়লে মাটিটা উর্বর হয়ে যায়। বিসাইডস, তাছাড়া উই হ্যাভ এ সি, আমাদের সাগর আছে একটা, ইন দ্য ব্যাকয়ার্ড, আমাদের এই বঙ্গোপসাগরের কথা বলতেছে। আচ্ছা, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, সোর্স মানে উৎস, তাহলে এই পানির উৎসের অন্যতম একটা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে পানির একটা অন্যতম উৎস, ইজ দ্য রিভার্স, এই নদীগুলা। তাহলে আমরা যে আমাদের নদী বেশি থাকার কারণে পানির অন্যতম উৎস হচ্ছে নদীগুলা। রিভার্স আর এভরিহোয়ার, নদী সর্বত্রই। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে যেমন নদী আছে, লিটারেচার আমাদের মানে কবিতা, সব গল্প, সবকিছুতে নদী আছে। ইকোনমি, অর্থনীতিতে নদী আছে, যে বললাম নদীর ভূমিকা, মাছ, ধরো ইলিশ রপ্তানিতে সেটা নদীর ভূমিকা, তাই না? আবার চিংড়ি, আরো যদি বলি আমরা নদীর বৃষ্টিপাত, এটার জন্য কৃষিকাজ। কালচারেও কি আছে, আমাদের নদী আছে, কারণ নদীমাতৃক দেশ, আমাদের সবকিছুতেই আমরা নদী আছে আর কি, যেমন আমরা নৌকা বাইচ করি। তো যাই হোক, বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, আসলে নদীমাতৃক দেশ, কিন্তু নদীগুলার কি আসলে জান আছে কিনা, মানে গুড শেপ আছে কিনা, এটা বোঝাইছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, আসলে তাদের কোনো জান নাই, মানে বা তাদের কোনো গুড শেপ নাই, আকার আকৃতি ঠিক নাই। কেন, ওই যে নদী শাসন নাই, তারপর নদীর পানি নাই, আবার প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ, নানান কারণে আমাদের নদীগুলোর অবস্থা কি ভয়াবহ। তারপর আমাদের জন্য তো আমরা নিজেরাও কি দায়ী, কারণ ওই যে বুড়িগঙ্গার কথা বললাম, এটার জন্য তো আমরা নিজেরাই দায়ী। আবার যদি আমরা অন্যান্য অঞ্চলের যদি কথা বলি, যেমন ফরিদপুরের কুমার নদ, এটার অবস্থা মৃতপ্রায়, কচুরিপানায় ভরে গেছে। A few are already dead, অলরেডি কিছু শেষ হয়ে গেছে। A few are already dead, কিছু নদী কি হয়েছে, মারাত্মক, ইতিমধ্যে শেষ। And several are going through the pangs of death, তা কিছু যাচ্ছে কি প্যান্স অফ ডেথ, মানে কাতরাইতেছে, মানে মরবে এরকম ভাব। তাহলে কিছু অবস্থা মুমূর্ষু, আর কিছু তো গেছেই। রিভার, বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল, তাহলে বুড়িগঙ্গা একটা উদাহরণ, কিসের উদাহরণ, অফ এ ডাইং রিভার, মুমূর্ষ যায় যে নদীগুলার তালিকা আছে, মরা মরা নদী, মানে মরতে যাচ্ছে এরকম নদীগুলার তালিকায় বুড়িগঙ্গা একটা অন্যতম। আর রিপোর্ট পাবলিশ দ্য ডেইলি সান, ডেইলি সান একটা পত্রিকা, তারা একটা রিপোর্ট প্রকাশ করছিল, ডেসক্রাইবস, বর্ণনা করে, হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ঘটেছে, হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ঘটেছে, টু দ্য রিভার বুড়িগঙ্গা, আসলে বুড়িগঙ্গায় কি ঘটেছে, অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটেছে, ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার যে পানি দূষিত, অ্যান্ড পারপেচুয়াল স্ট্রেন্স, এই পারপেচুয়াল মানে গন্ধ, মানে অনবরত গন্ধ, আমরা বলছি স্ট্রেন্স মানে গন্ধ, কিন্তু পারপেচুয়াল হচ্ছে অনবরত গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, বললাম না এখানকার পানি খাওয়া তো দূরের কথা, এখানে গেলে নাক বন্ধ হয়ে আসে এরকম অবস্থা। আমার তো নাকে একটু ঘ্রাণ শক্তি কম, ঠান্ডার সমস্যা, কথা অনেক মানে জোরে বলতে পারি না, বা বললে সমস্যা। তো ওইখানে গেছি বুড়িগঙ্গার পাশে সদরঘাটে, তো গন্ধে আমার পেট ফুলে গেছে এরকম অবস্থা, দ্রুত চলে আসছি। তো যাই হোক, দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, মানে আগে যেমন ছিল এখন সে এরকম নাই। দেখো এই যে আগের নদী, এই যে রাজপ্রাসাদ, আমরা যদি বলি জগন্নাথ মন্দির,
এরকম ছিল আগের ঘাটগুলা, নৌকা এই সেই, পানিটাও চকচকা দেখাচ্ছে। তো এইটা হলো এই রাইম অফ এনশিয়েন্ট মেরিনারের যে গল্পের বিষয়টা, বিদ্যর গল্প মানে এখানে দেখাইছে। দ্য রিপোর্ট সেজ দ্যাট, রিপোর্ট বলে যে রিভার হ্যাড আ গ্লোরিয়াস ফাস্ট, এই নদীর একটা মানে গ্লোরিয়াস মানে উজ্জ্বল, মানে অতীত ছিল। অনস ইট ওয়াজ আ ট্রাইবিউটারি অফ মাইটি গ্যাঙ্গেস, মানে এই গঙ্গা নদীর একটা কি ছিল, একটা শাখা ছিল। অ্যান্ড ফলো ইনটু বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। তখন তারা হচ্ছে এই ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিসে যাইতো, বঙ্গোপসাগর পড়তো। আমরা জানি সবগুলা নদী পানি কোথায় যা পড়ে, বঙ্গোপসাগরে। গ্রাজুয়ালি আস্তে আস্তে ইট লস্ট ইটস লিঙ্ক, এটা তার সংযোগ হারালো, লিঙ্ক মানে সংযোগ, উইথ দ্য গ্যাঙ্গেস, মানে গঙ্গার সাথে, অ্যান্ড গড নেম দ্য বুড়িগঙ্গা। তো এটা তখন গঙ্গার সাথে এটা সংযোগ হারাই গেল, তারপর এটা নাম দিয়ে দিল বুড়িগঙ্গা। বুড়ি মানে যে বলে না বুড়ি হয়ে গেছে, মানে বয়স হয়ে গেল, বুড়িগঙ্গা নাম হয়ে গেছে। এখন দ্য মুঘলস মার্ভেলড, এই মার্ভেল হচ্ছে আবির্ভূত হওয়া, চমৎকৃত হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা। এই টাইড লেভেল বলতে বোঝাইছে জোয়ারের সময়, জোয়ার, এই যে বুড়িগঙ্গার যে জোয়ার দেখে মুঘলরা তারা খুবই মানে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, তারা জাহাঙ্গীরনগর হিসেবে রাজধানী 1610 সালে প্রতিষ্ঠা করলেন। এই যে 1610 সালে যে আমরা জানি সুবাদার ইসলাম খাঁ প্রথম ঢাকায় কি করেন, রাজধানী স্থাপন করেন, নাম দেন কি, জাহাঙ্গীরনগর। অন দ্য ব্যাংক অফ 1960 দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে নদীটা থেকে পান করার পানি পাওয়া যেত, সরবরাহ করা হতো পানি। এখন যদি পদ্মার পাশে যে কোনো জেলা, মনে কর ফরিদপুর, তো এইখানের পানিটা যদি চায় ওখান থেকে আইনা ফিল্টার করে মানুষকে খাওয়ার ব্যবস্থা করতে পারে। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং সাপোর্ট মানে করা, সাপোর্ট করতো, সমর্থন করতো ব্যবসা বাণিজ্য। তার মানে এই নদীর পথে অনেক ব্যবসা বাণিজ্য হইতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরের নাম হলো পুনরায় কি ঢাকায়, হুইচ গ্রো ইনটু হেভিলি পলিউটেড সিটি উইথ আ, মানে যেটা গ্রো ইনটু হেভিলি পলিউটেড সিটি উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এখানে একটা ক্রনিক মারাত্মক শর্টেজ অফ স্পেস, মানে ঢাকা তখন একেবারে বসবাসের অনুপযোগী যাচ্ছে আস্তে আস্তে। দ্য সিটি পেড ব্যাক, সিটি ফিরিয়ে দিল দ্য বাউন্টি অফ রিভার্স বাই সাকিং লাইফ আউট অফ ইট, সিটিটা মানে নদীর জীবন নিয়ে নিল, মানে নিয়ে তখন শুধুমাত্র কি ডেড বডিটা মানে রেখে দিল। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, এই যে নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন, মারা যাচ্ছে কিসের কারণে, পলিউশনের কারণে। হিউজ কোয়ান্টিটিস, মানে হিউজ মানে বিশাল, কোয়ান্টিটিস পরিমাণ, বিশাল পরিমাণ অফ টক্সিক কেমিক্যাল, এই যে গন্ধ আসে কেন, টক্সিক কেমিক্যাল হচ্ছে বিষাক্ত যে কেমিক্যালস পড়ে, অ্যান্ড ওয়েস্টেজ, এবং বর্জ্য পড়ে ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরির যত বর্জ্য আছে এগুলো সবই কিসে পড়ে, বুড়িগঙ্গা পড়ে। হসপিটালস এর, তারপর হচ্ছে ক্লিনিকের, তারপর হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, অন্যান্য জিনিস আর ডাম্প ইনটু দ্য রিভার, ডাম্প ইনটু মানে ফালা হয়, দ্য রিভার এভরিডে, প্রতিদিন অসংখ্য জিনিস নদীতে ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর ডিসচার্জেস মানে মানে ত্যাগ করে অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট, প্রায় 4500 মানে 4500 সলিড মানে টন আর কি প্রতিদিন, এভরিডে। অ্যান্ড মোস্ট অফ ইস ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, মানে প্রতিদিন 4500 টন হলো কি করে ময়লা বা এখানে বর্জ্য পদার্থ পড়ে, আর এটার বেশিরভাগই কোথায় হয়, সরাসরি বুড়িগঙ্গায় পড়ে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ডিইও এর অনুযায়ী 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট, এখানে 20,000 ট্যানারি ওয়েস্ট কি করতেছে, ইনক্লুডিং যেমন কি হাইলি টক্সিক ম্যাটেরিয়াল আর রিলিজ ইনটু বুড়িগঙ্গা,
বুড়িগঙ্গায় রিলিজড হইতেছে পড়তেছে, মানে ট্যানারি যেমন চামড়ার। এক্সপার্ট আইডেন্টিফাইড মানে বিশেষজ্ঞরা শনাক্ত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প এলাকা ইন অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল। ক্যাপিটালের চারপাশে যে প্রাইমারি সোর্স অফ রিভার পলিউশন, মানে শিল্প এলাকা বিশেষ করে তারা দূষিত করছে। তার ভিতরে আছে টঙ্গী আছে, তেজগাঁও আছে, হাজারীবাগ আছে, তোরাবো আছে, নারায়ণগঞ্জ আছে, সাভার আছে, গাজীপুর আছে, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং এন্ড গুরাশাল। এরা এই পানি দূষণের জন্য প্রধান কারণ। দ্য রিভার উড নিড, নদীর দরকার হইতো এই মনস্টার স্টোমাক, একটা দানবীয় পেট। মনস্টার মানে দানবীয়, স্টোমাক মানে পেট। তাহলে নদীর দরকার হতো একটা দানবীয় পেট টু ডাইজেস্ট মানে হজম করতে অল দ্য ওয়েস্টেজ, সমস্ত বর্জ্য মেনশন অ্যাবভ, উল্লেখিত সমস্ত বর্জ্য কি করতে উল্লেখ করতে। দেয়ার ইজ এ লিমিট, এখানে একটা সীমাবদ্ধতা আছে, আপ টু হুইচ ইট ক্যান পুট আপ, এটা কি করতে পারে পুট আপ সহ্য করতে পারে অল ক্রুয়েলস নিষ্ঠুরতা অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট মানে অবিবেচক যে চিন্তা বা আচরণ। তাহলে এই যে বলতেছে যে নদীর একটা বিশাল পেট দরকার যাতে সমস্ত ময়লা কি করতে পারে খেয়ে হজম করতে ফেলতে পারে। তারপরে তা এই লিমিট আছে যা এটা সহ্য এবং এটার সবকিছু সহ্যের নদীটার সহ্যের সীমানা ছাড়াই গেছে। There are other rivers in our country, অন্যান্য নদীও আছে আমাদের দেশে, that are suffering the same fate, তারা একই ধরনের ফেট ভুগতেছে আনলেস যদি না we take care of our rivers, যদি আমরা আমাদের নদীগুলোর যত্ন না নেই, there may come, একটা সময় আসতে পারে a time when we will cry, আমরা চিৎকার করব water water and find no anywhere, মানে আমরা nowhere কোথাও খুঁজে পাবো না। তো এই হচ্ছে প্যাসেজ, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কি কমেন্ট করবা, বলবা যে বুঝছি বা বুঝি নাই, বা এইভাবে আর একটু আস্তে করলে ভালো হয়, বা নানান মতামত দিবা। তো আশা করি সাথেই থাকবা এবং পরবর্তীতে আরো চেষ্টা করব আরো ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।